আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আমাদের 1000 প্রশ্নের জার্নিতে আজকে আমার বাংলা প্রশ্নের 12তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। মূলত সেখানে আমরা 386 থেকে শুরু করে 420 পর্যন্ত প্রশ্ন আমরা সলিউশন করার চেষ্টা করব। তো তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আজকে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যেটা আপনারা অনেকেই জানেন এবং আশা করি অনেকেই উত্তীর্ণ হয়েছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা উত্তীর্ণ হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে আসলে আপনারা কত মার্ক পেয়ে আজকের প্রিলিমিনারি 50তম প্রিলিমিনারি পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায়। তো সেটা জানলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে আসলে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্কটা আসলে কত ছিল। এটা একটা বিষয়। আর পাশাপাশি কয়েকদিন হলো ইতিমধ্যেই কিন্তু আমরা আরও একটা বিষয় জেনেছি, সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের ফাইনাল রেজাল্ট দিয়েছে। তো আপনারা অনেকেই প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরিপূর্ণভাবে, ফাইনালিভাবে। তো আপনাদের সবার প্রতি আন্তরিক অভিনন্দন। এবং যারা আসলে টিকেট নাই বা যারা আসলে অল্পের জন্য হয়নি বা কোনো কারণে মিস হয়েছে, তাদের জন্য কি বলবো, তাদের জন্য আসলে দোয়া থাকবে পরবর্তীতে, যাতে করে আপনারা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যাতে ভালো হয়, এ হচ্ছে বিষয়। আর যারা আজকে এবং প্রাইমারিতে উত্তীর্ণ হয়েছেন, তো আপনাদের সবার প্রতি শুভকামনা থাকবে, দোয়া থাকবে বিষয়। আর আজকে আমরা কি করব, 12তম ক্লাসের 386 নম্বর থেকে শুরু করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, নেক্সট যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে এনটিআরসিএ বলি বা প্রাইমারি যে হেড টিচার রয়েছে, তো সামনে কিন্তু সেই পরীক্ষাগুলো রয়েছে। তো আমাদের কিন্তু আসলে যেটা চলে গিয়েছে সেটা নিয়ে কিন্তু আসলে আমাদের বেশি ভাবার সুযোগ নাই। তো আমরা চেষ্টা করব নেক্সট পরীক্ষাগুলো যাতে ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। তো শুরু করি, কথা না বাড়িয়ে আমরা আজকে আজকের প্রশ্নের যে আয়োজন সেটা একটু আমরা দেখব। ওকে, খেয়াল করি প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের, বাংলা সাহিত্য জগতের একটা গুরুত্বপূর্ণ উপন্যাসিক বলা যায় বা লেখক বলা যায়, তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো এখানে প্রশ্ন হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় কি? পরীক্ষায় কিন্তু প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায় যে যে কোনো উপন্যাস বা যে কোনো গল্পের আসলে উপজীব্য বিষয় কি, আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, এই বিষয়টা। তো খেয়াল করি, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় কি, এটা 13তম বিশেষের প্রশ্ন। এবং এটার অ্যান্সার হবে কোনটা? জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ নিয়ে। জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ নিয়ে। তার আগে একটু বলে নেই, মানিক বন্দ্যোপাধ্যায়ের, যদি বলি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে প্রকৃত নাম কি, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ, যেটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু জেনেছি, প্রবোধ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রবোধ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো এখন পদ্মা নদীর মাঝে যে উপন্যাসটা রয়েছে, তো এই মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কয়েকটা উপন্যাস লিখেছেন। তার মধ্যে প্রথম খেল যদি করি, তার কিন্তু জননী নামে কিন্তু একটা উপন্যাস রয়েছে, জননী। তার প্রথম উপন্যাসের কথা যদি বলা হয়, প্রথম উপন্যাসটা হচ্ছে জননী। দ্বিতীয় যে উপন্যাসটা, দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য। 3 নম্বর হচ্ছে কোনটা? 3 নম্বর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা। তো এখন 4 নাম্বার যেটা আছে, সেটাই কিন্তু পদ্মা নদীর মাঝি। তো অর্থাৎ আমরা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের 4টা উপন্যাসের কথা যদি বলি প্রথম দিক থেকে, প্রথম উপন্যাসটা হচ্ছে কোনটা? প্রথম হচ্ছে জননী, সেকেন্ড হচ্ছে দিবারাত্রির কাব্য, তৃতীয় হচ্ছে পুতুল নাচের ইতিকথা এবং চতুর্থ হচ্ছে পদ্মা নদীর মাঝি। তো এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটা মূলত 1934 সালে প্রবাসা পত্রিকায়, কত সালে? 1934 সালে, 1934 সালে পূর্বাশা পত্রিকায় কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তাহলে আমরা কয়টা তথ্য জানলাম? যে 1934 সালে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আর গ্রন্থ আকারে যদি বলা হয়, যে গ্রন্থ আকারে প্রকাশিত হয় কত সালে, তার ঠিক 2টা বছর পরে, অর্থাৎ 1936 সালে। এই 1936 সালে কিন্তু পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটা গ্রন্থ আকারে বের হয় বা প্রকাশিত হয়। তো এখন এই উপন্যাসের যদি চরিত্রের কথা যদি বলা হয়, তো চরিত্রের কথা যদি বলা হয়, তাহলে 2টা চরিত্রের কথা যদি লিখে দেই, উল্লেখযোগ্য এবং কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলা হয়, তাহলে কুবের মাঝি, কুবের মাঝি, কপিলা এবং কি হোসেন মিয়া। কপিলা আর একটা হচ্ছে হোসেন মিয়া, হোসেন মিয়া। তো এগুলো হচ্ছে
এই উপন্যাসের হচ্ছে চরিত্র, এগুলো হচ্ছে চরিত্র। তো এখন কথা হচ্ছে এই এই উপন্যাসের মূলত জেলে এবং মাঝিদের যে জীবনের যে কাহিনীগুলো সংগ্রামের কথা ফুটিয়ে তুলেছেন সেটা মূলত কেতুপুর নামে একটা গ্রাম ছিল। তো সেই কেতুপুর গ্রামের নামটা হচ্ছে কেতুপুর। কেতুপুর একটু লিখে দেই, কেতুপুর, এটা হচ্ছে গ্রামের নাম। তো এই কেতুপুর গ্রামে এই কেতুপুর গ্রামে কিন্তু এই কেতুপুর গ্রামে কিন্তু এই কেতুপুর গ্রাম এবং পাশাপাশি আর আশেপাশে যে গ্রামগুলো ছিল, তো সেই গ্রামগুলোর মাঝি এবং যারা জেলে ছিলেন তাদের মূলত জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এই উপন্যাসটা মূলত লেখা হয়। তাহলে আমরা মোটামুটি এখানে অনেকগুলো বিষয় জানলাম যেগুলো আসলে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা কথা না বাড়িয়ে নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি যে সমাসে পূর্বপদের বিভক্তির লোভ হয় না তাকে কি বলে। এখানে কিন্তু সমাস থেকে প্রশ্ন আসে। এটা কিন্তু বলি আরেকটা কথা, যে সমাসে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, প্রায়ই কিন্তু প্রশ্ন আসে যে কোনো চাকরি পরীক্ষার জন্য। এটা আসলে শুধু যে বিসিএস বলবো তা না, বিসিএস, এনটিআরসি বলি, প্রাইমারি বলি, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সমাজ থেকে প্রশ্ন আসবেই। তো এইটার আসলে অ্যান্সার কি? তো তার আগে একটু বলে, আপনারা অনেকেই কমেন্ট করছেন, তো যারা একটু জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানান। সপ্তাহে অসমাপ্তি লিখেছেন অনেকগুলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসের নাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে সমাসে পূর্বপদের বিভক্তি হয় না তাকে বলে হচ্ছে অলুক সমাস। অলুক সমাস তাকে বলে অলুক সমাস, তাকে বলা হয় অলুক সমাস। একটু খেয়াল করি, যদি বলা হয় হচ্ছে হাতে কলমে, হাতে কলমে, বা যদি বলা হয় কলে ছাটা, কলে ছাটা, বা যদি বলা হয় মনের মানুষ, যদি বলা হয় মনের মানুষ। একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু পূর্বপদ এবং পরপদের কথা যদি বলি, মনের মানুষ, এখানে কিন্তু পূর্বপদটা সম্পর্কে আমরা জানি কি, পূর্বপদ হচ্ছে সামনে যেটা থাকবে। তো এখানে সামনে কি রয়েছে? হাতে। এখানে আছে কলমে। তো প্রশ্নে বলছে যে সমাসে পূর্বপদটা এখানে হাতে, তাহলে এই পূর্বপদের বিভক্তি লোভ হয় না। তার মানে কি বিভক্তি, এখানে একটা কি বিভক্তি রয়েছে? এ বিভক্তি। এখানে কি বিভক্তি রয়েছে? এ বিভক্তি। মনের মানুষ, রয়ের থাকলে আমরা কি বিভক্তি জানি? ষষ্ঠী বিভক্তি। এ অন্তুস্থ অতে সপ্তমী বিভক্তি, রয়ের এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। তো আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে বলছে পূর্বের বিভক্তি লোপ পায় না। তার মানে এখানে কি হাতে সামনের বিভক্তিগুলো কিন্তু লোপ পায়নি। যদি লোপ না পায় তাহলে সেটাকেই বলছে হচ্ছে কি অলুক সমাস। আচ্ছা, অলুক সমাস। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? মাহেনও, সগাত, কালিকলম, নাকি আসলে ধূমকেতু? আমরা সবাই কিন্তু এটা জানি, এটা খুব কমন প্রশ্ন, কিন্তু এখান থেকে আর কি টাইপ প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। খেয়াল করি যে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। ধূমকেতু। এখন এই রিলেটেড প্রশ্ন আর কি আসতে পারে? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম আমরা জানলাম ধূমকেতু। এটা কত সালে প্রকাশিত হয়? 1922 সালে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটি হচ্ছে ধূমকেতু পত্রিকা। 1922 সালে প্রকাশিত হয়। 1922 সালের 12 আগস্ট। খেয়াল করি, 12 আগস্ট। তো এখন কথা হচ্ছে যে 22 সালটা আমরা কিন্তু জানলাম, এটা মনে রাখবো কিভাবে? খেয়াল করি, এখানে 12 সাথে যদি 10 যোগ করি তাহলে কিন্তু 10 যোগ করলে 22 হয়। এভাবে আমরা মনে রাখতে পারি, আপনাদের যেটা সুবিধা হয় আর কি। যাই হোক, তো এখানে 12 আগস্ট কি কয়? প্রথম প্রকাশিত হয়। ধূমকেতু পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালের 12 আগস্ট। প্রথম প্রকাশিত, এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়, এটা হচ্ছে প্রথম প্রকাশিত। আর অন্যান্য যেই পত্রিকাগুলো রয়েছে সেগুলো কারা সম্পাদনা করেছেন? খেয়াল করি, মাহিনাও হচ্ছে আব্দুল কাদিরের সম্পাদিত পত্রিকা, আব্দুল কাদিরের। আর সওগাত পত্রিকাটা আসলে কে করেছেন সম্পাদনা? সওগাত পত্রিকা করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন। উনি সওগাত পত্রিকার হচ্ছে সম্পাদনা করেছেন, অর্থাৎ সওগাত পত্রিকার সম্পাদক। আর কালিকলম কে করেছেন সম্পাদনা? কালিকলম লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। এখানে খেয়াল করি, কালিকলম দিয়ে কিন্তু নর্মালি কি করে, যখন প্রিয় মানুষ থাকে কারো, সে কিন্তু আগের যুগে মানুষ কি করতো, যাদের রিলেশন বা তথাকথিত কি বলে আসলে প্রেমিক প্রেমিকা যাদেরকে বলে, তারা কিন্তু আগে কালিকলম দিয়ে কি করতো,
তাদের চিঠি আদান প্রদান করতো বা মনের ভাব প্রকাশ করতো। তো যেহেতু এখানে কালি কলম আছে, এখানে আমরা এভাবে মনে রাখতে পারি কালি কলম দিয়ে কিন্তু কি করতো, প্রেমের হচ্ছে কি করতো, ভাব প্রকাশ করতো, সেই হিসেবে আমরা এভাবে মনে রাখতে, তাহলে প্রেমেন্দ্র মিত্র। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। প্রেমেন্দ্র মিত্র সম্পাদনা করেছেন। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য, পরীক্ষায় কিন্তু শুদ্ধ বাক্য খুবই আসে, খেয়াল করি। তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে অনাথা। অনাথ কিন্তু পুরুষবাচক শব্দ হচ্ছে অনাথ। তো এটাকে যদি আমরা স্ত্রীবাচক করি তাহলে এটা কিন্তু অনাথিনী হবে না, এটা হয় অনাথা। স্ত্রীবাচক যদি করা হয় তাহলে এটা অনাথের জায়গায় অনাথিনী না হয় অনাথা, স্ত্রীবাচকটা আসলে অনাথা। তাহলে এখানে খেয়াল করি দুর্বলতা বশত অনাথিনী পড়ে বসে পড়লো। এখানে অনাথিনী বলতে আমরা কি জানলাম, স্ত্রীবাচক করতে হয় হচ্ছে অনাথা, এখানে অনাথিনী, সেক্ষেত্রে এটা হবে না, এটাও সেম। তাহলে কি অনাথা, খেয়াল করি দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, তাহলে অ্যান্সার হচ্ছে, আর নিচেরটা রয়েছে দুর্বল বশত, তাহলে আমরা বুঝতেই পারছি নিশ্চয়ই গ নাম্বারটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। অর্ধেক নারী মানবী, অর্ধেক নারী তুমি, অর্ধেক কল্পনা, উদ্ধৃতির রচয়িতাকে। এটা কোন কবির? প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন, সেই কবিতার নাম কি? সেই কবিতার নাম হচ্ছে মানসী কবিতা। সেই কবিতার নাম হচ্ছে মানসী কবিতা। তো এই মানসী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? যদি বলা হয় মানসী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটার অ্যান্সার হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানসী কবিতা চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই কাব্যগ্রন্থের মোট কতটি কবিতা ছিল? ৭৮টি কবিতা ছিল, ৭৮টি। যদি বলা হয় এই কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি, তাহলে কি হবে? আশিস গ্রহণ। এটা হচ্ছে প্রথম কবিতা। কোন কাব্যগ্রন্থের? চৈতালি কাব্যগ্রন্থের। চৈতালি কাব্যগ্রন্থ কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি। আচ্ছা, একজন লিখেছেন কমেন্টে, আপনারা কি নোট করেন কিনা, এই প্রশ্ন একটু আমি বলে দেই। মাসুম বিল্লাহ ভাই বলেছেন যে নোট করেন কিনা। আপনাদের কিন্তু আমরা বরাবরই বলি যে নোট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। প্রথম থেকে যদি সুযোগ না থাকেন, বা আপনারা যারা পরবর্তীতে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যেই ক্লাস থেকে যুক্ত হয়েছেন সেই ক্লাস থেকে নোটগুলো করার চেষ্টা করবেন। এতে করে পরবর্তীতে আপনাদের খুঁজে পেতে আর প্রবলেম হবে না, ঠিক আছে? যে বিষয়। আচ্ছা, হাইফেন কোথায় বসে? হাইফেন বসে হচ্ছে দুই শব্দের সংযোগ দেখাতে হাইফেন বসে, দুই শব্দের সংযোগ বোঝাতে। আচ্ছা, আমার দেখা রাজনীতির 50 বছর, খুব বিখ্যাত এবং খুব পরিচিত একটা গ্রন্থ। এই গ্রন্থ কিন্তু বিশেষ রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপযোগী এবং প্রয়োজনীয় বইটা। তো এইটা প্রশ্নে আসছে 11তম এবং 43-এ। তো এই গ্রন্থের বা এই বইয়ের রচনাটা আসলে কে করেছেন? আবুল মনসুর আহমেদ এই গ্রন্থটা রচনা করেছেন কত সালে? 1969 সালে। যদিও এই গ্রন্থের নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে 60 বছর বা তারও অধিক সময় নিয়ে তিনি মূলত রাজনীতির বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন তার এই বইয়ে। যদিও 50 বছর লেখা, কিন্তু 60 বা তার অধিক সময় নিয়ে অধিক বছরের বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন রাজনৈতিক। ওকে, তো এখন আবুল মনসুর আহমেদের আমরা জানি ডেইলি স্টার পত্রিকার সম্পাদনা কে করেছেন, আমরা জানি নিশ্চয়ই। দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদককে মাহফুজ আনাম। এই মাহফুজ আনামের বাবার নাম কিন্তু এই আবুল মনসুর আহমেদ। তিনি কিন্তু এই মাহফুজ আনামের পিতা হন সম্পর্কে। মাহফুজ আনামের পিতা হন কে? আবুল মনসুর আহমেদ। তো একটা পরীক্ষায় প্রশ্ন আসে, দ্য গোল্ডেন এজ কে লিখেছেন? দ্য গোল্ডেন এজ এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে তাহমিমা আনাম। তো এই তাহমিমা আনাম কি করেছেন? তাহমিমা আনামের প্রথম উপন্যাস।
তো এই প্রথম উপন্যাসটা তাহমিমা আনামের প্রথম উপন্যাস, লিখেছেন নাম হচ্ছে কি গোল্ডেন এজ। তো এই গোল্ডেন এজের যিনি লেখক তাহমিমা আনাম, এই তাহমিমা আনামের পিতা আবার কে? মাহফুজ আনাম, অর্থাৎ আবুল মনসুর আহমেদের নাতনি হচ্ছে তাহমিমা আনাম। এটাও কিন্তু পরীক্ষায় আসে। দ্য গোল্ডেন এজ কার লেখা? গোল্ডেন এজ উপন্যাসটি তাহমিমা আনামের প্রথম উপন্যাস। আর দ্য ডেইলি স্টার পত্রিকার সময় তো আমরা জানি মাহফুজ আনাম সম্পাদনা করেছেন এবং প্রকাশনা করেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। যে ভূমিতে, পরবর্তী প্রশ্ন খেয়াল করি, যে ভূমিতে ফসল জন্মায় না, যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলে? ঊষর। ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর। আর অনুর্বর মানে, অনুর্বর মানে কি? যার হচ্ছে উর্বরতা শক্তি নাই, যার হচ্ছে উর্বরতা শক্তি নাই। আর যে জমিটা আসলে পড়ে রয়েছে, পতিত জমি। আর বন্ধা হচ্ছে যেই নারীর সন্তান হয় না বা যে নারীর সন্তান দান করতে অক্ষম তাকে বলা হয় বন্ধা। এবার খেয়াল করি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি। এখানে একটু খেয়াল করুন, যারা পারেন একটু কমেন্টে জানাতে পারেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আচ্ছা, সানজিদা বলেছেন এত মনে রাখবো কিভাবে? ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে এইটাই যে যে মনে রাখতে পারবে সেই কিন্তু সাইন করবে। তো সুতরাং মনে রাখার একটা বড় মাধ্যম হচ্ছে প্রচুর পড়তে হবে, রিভিশন দিতে হবে এবং নোট ডাউন করে পড়তে হবে, এটাই বিষয়। তো খেয়াল করি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি। আর আমি যে তথ্যগুলো দেই সেই তথ্যগুলো কিন্তু প্রয়োজনীয় তথ্য, যেগুলো দেওয়ার মতো বা আসার মতো সেগুলো কিন্তু দেওয়া হয়। আর আমি যে একটু আগে বললাম যে দ্য গোল্ডেন এজ কার লেখা, এটাও কিন্তু কোনো বিসিএসের প্রশ্ন বা কোনো চাকরির পরীক্ষায় খেয়াল করে আপনারা বিগত প্রশ্ন পেয়ে যাবেন এই প্রশ্নটা। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? কৃতদাসের হাসি, মাটি আর অশ্রু, হাঙ্গর নদীর গ্রেনেড। তো খেয়াল করি হাঙ্গর নদীর গ্রেনেডটা কিন্তু কি? এটা হচ্ছে উপন্যাস। কার? সেলিনা হোসেনের উপন্যাস। আমরা কিন্তু ছোটবেলায় দেখে আসছি সেলিনা হোসেন, যে ছোটবেলায় কিন্তু আমরা মুভি দেখে আসছি যে হাঙ্গর নদীর গ্রেনেড নিয়ে কিন্তু কি হতো? মুভি তৈরি হইতো, দেখা 16 ডিসেম্বর 26শে মার্চ আসলেই। তো সেটাই মূলত এই লেখকের নাম হচ্ছে সেলিনা হোসেন। আচ্ছা, আর এইটা কত সালে প্রকাশিত হয়? 1976 সালে। আর এই উপন্যাসটা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন, যে চলচ্চিত্রটা আমরা দেখে থাকি। চলচ্চিত্র নির্মাণ কে করেছেন? চাষী নজরুল ইসলাম। চলচ্চিত্র নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। কত সালে? চাষী নজরুল ইসলাম কি করেছেন? হাঙ্গর নদীর গ্রেনেড নিয়ে, উপন্যাসটা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম, যেটা কিনা চলচ্চিত্রায়িত হয় হচ্ছে 1997 সালে। আর কৃতদাসের হাসি কে লিখেছেন? আমরা জানি শওকত ওসমান। আর মাটি আর অশ্রু লিখেছেন সেকেন্দার আবু জাফর। আর সারেং বউ লিখেছেন কে? শহীদুল্লাহ কায়সার। কৃতদাসের হাসি একটু লিখে নিতে পারেন আমরা। কৃতদাসের হাসি লিখেছেন শওকত ওসমান এবং সারেং বউ লিখেছেন হচ্ছে শহীদুল্লাহ কায়সার। ওকে, নেক্সট প্রশ্ন খেয়াল করি, কোন বানানটি আসলে সঠিক? ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন মাঠ সংগঠন। স্টেশন, আমরা জানি কি যে বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কি হয় সবসময়? বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে সবসময় রস্বইকার হয় এবং মূর্ধন্যস্ব আর দন্তস্বর প্রসঙ্গটা যদি আসে তাহলে কি হয়? সবসময় দন্তস্ব বসে, দন্তস্ব। যদি বিদেশি, তাহলে স্টেশন এটা কি ইংলিশ শব্দ না? ইংলিশ শব্দ, বিদেশি শব্দ। স্টেশনটা হচ্ছে বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ। তাহলে যেহেতু স্টেশন, তার মানে এটা কি বসবে? এটা দন্তস্ব বসবে। অর্থাৎ বিদেশি শব্দের বানানোর ক্ষেত্রে মূর্ধন্যস্ব হয় না, দন্তস্ব হয়। স্টেশন। আচ্ছা, এটা দন্তস্ব হবে না, এটা মূর্ধন্যস্ব। তাহলে অ্যান্সার হচ্ছে খ নাম্বার, স্টেশন। আচ্ছা, পুরনীল লিখেছেন স্টেশন। মাহিয়া তাসনিম খ লিখেছেন। হ্যাঁ, গুড। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে একটু খেয়াল করি। মনোরমা বঙ্কিমের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃণালিনী উপন্যাসের চরিত্র। তো এখানে আরো কিছু দুইটা চরিত্রের কথা যদি বলা হয়, এখানে যদি আরো দুইটা চরিত্রের কথা বলি, মনোরমা
মৃণালিনী হেমচন্দ্র, মৃণালিনী। তো এগুলো হচ্ছে, অর্থাৎ উপন্যাসের নামেই কিন্তু একটা চরিত্রর নাম রয়েছে, সেটা হচ্ছে মৃণালিনী, মনোরমা, হেমচন্দ্র। আর বিষবৃক্ষের কথা যদি বলা হয়, বিষবৃক্ষের উপন্যাসের কথা যদি বলা হয়, এটার চরিত্র কোনটা? এটার চরিত্র কিন্তু সূর্যমুখী, সূর্যমুখী কুন্দ, সূর্যমুখী এবং কুন্দ। দুর্গেশ নন্দিনীর কথা যদি বলা হয়, দুর্গেশ নন্দিনী, বিমলা, 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 বিমলা আয়েশা, বিমলা আয়েশা। বিমলার হচ্ছে আয়েশা। আর কৃষ্ণকান্ত উইলের কথা যদি বলা হয়, গোবিন্দলাল, আর হচ্ছে কি রোহিণী, গোবিন্দলাল আর হচ্ছে রোহিণী, গোবিন্দলাল, রোহিণী। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু, আচ্ছা আমি একটু লিখে দেই, গোবিন্দলাল, 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 গোবিন্দলাল এবং রোহিণী। তো এখন কথা হচ্ছে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেই তথ্যের কথা যদি বলি, খেয়াল করি, তার প্রথম কাব্য কি? তার প্রথম কাব্য ছিল হচ্ছে ললিতা তথা মানস, ললিতা তথা মানস, এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। আর যদি প্রথম উপন্যাসের কথা যদি বলা হয়, সেটা কি হবে? দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, যেটা কিনা 1865 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে তার দুর্গেশ নন্দিনী প্রথম বাংলা উপন্যাস। দুর্গেশ নন্দিনী হচ্ছে তার প্রথম বাংলা উপন্যাস। আর প্রথম ইংরেজি উপন্যাসের কথা যদি বলা হয়, কি হবে এটা? ইংরেজি উপন্যাসের নামটা কি? ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে কি হবে এটা? রাসমোহনস ওয়াইফ। এটা হচ্ছে বঙ্কিমের প্রথম ইংরেজিতে লেখা উপন্যাস, ইংরেজিতে লেখা উপন্যাস। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থের কথা যদি বলা হয়, চম্পাবতী, বিরহ বিলাপ, গঙ্গামণি এবং লাজুকতা। তো এটার অ্যান্সার হচ্ছে, প্রথম কাব্যর নাম হচ্ছে বিরহ বিলাপ, যেটা কিনা 1870 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ, মাত্র 13 বছর বয়সে প্রকাশিত হয়। 13 বছর বয়সে তার এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়। এবং এই কায়কোবাদের প্রকৃত নাম কি, বা কায়কোবাদের আসল নাম যদি বলা হয়, বা প্রকৃত নাম কি বলা হয়? কাজেম আল কোরাইশি, কাজেম আল কোরাইশি। এটা হচ্ছে তার প্রকৃত নাম বা আসল নাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? ভোরের পাখি আমরা জানি বিহারীলাল চক্রবর্তী, ভোরের পাখি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি? এখানে ভোরের পাখি নামে কিন্তু আমরা তাকে চিনি। আর রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলা হয়, তো আমরা নিশ্চয়ই জানি ভানু সিংহ। আর রাজশেখর যদি বলা হয়, তাহলে কি? পরশুরাম। এটা একটু লিখে দেই, পরশুরাম। রাজশেখর ছদ্মনাম হচ্ছে পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বলা হয়, বিদ্যাসাগরই তার ছদ্মনাম। বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি, বা রাজশেখরের উপাধি যদি বলা হয়, রাজশেখরের পরশুরাম। আর বিদ্যাসাগর কিন্তু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বাংলা গদ্যের জনক। এটা একটু লিখে দিই, বাংলা গদ্যের জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাবণের চিতা বাগধারার অর্থ কি? রাবণের চিতা বাগধারা 14তম বিশেষ প্রশ্ন আসছে। এটা চির অশান্তি।
রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। রাবণের চিতা হচ্ছে চির অশান্তি। আচ্ছা, পারুনীল বলেছেন জ্যোতি চিহ্নের জনক, রাইট। জীবনানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু জ্যোতি এবং ছেদ চিহ্নেরও তিনি প্রবর্তন করেন। পারুনীল বলেছেন, পারুনীল, রাইট অ্যান্সার। আচ্ছা, রাবণের চিতা সম্পর্কে আমরা জানলাম কি, চির অশান্তি, চির অশান্তি। একটু খেয়াল করি, শওকত ওসমানের প্রকৃত নাম কি? শওকত ওসমান, শওকত ওসমানের প্রকৃত নাম কি? আমরা কিন্তু শওকত ওসমান সম্পর্কে একটু আগেই জেনে আসছি। শওকত ওসমান, শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে ওসমান গনি আজিজুল হক নাকি শওকত আলী? তার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান, শেখ আজিজুর রহমান। এই শওকত ওসমান জন্মগ্রহণ করেন হচ্ছে 1917 সালের জানুয়ারি মাসের 2 তারিখে, জানুয়ারি 2 তারিখ। আর তিনি মৃত্যুবরণ করেন কবে? কোথায় জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন হচ্ছে হুগলি জেলার সবল সিংহ গ্রামে, সবল সিংহ গ্রামে, সবল সিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন হচ্ছে 1998 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। 1998 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন, ঢাকায় 14 মে মাসের 14 তারিখে তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। এই হচ্ছে মোটামুটি শওকত ওসমান সম্পর্কে তথ্য। নিম্নরূপ কোনটিকে করণ কারকে শূন্য বিভক্তি? খেয়াল করি, করণ কারকে শূন্য বিভক্তি। এখানে বলছে ঘোড়াকে চাবুক মারো, ঘোড়াকে চাবুক মারো। চাবুক আসলে কি দিয়ে, আসলে ঘোড়াকে কি দিয়ে মারে? চাবুক। অর্থাৎ যদি যন্ত্র সহায়ক বা উপায়, যন্ত্র সহায়ক বা উপায় বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সহায়ক বা উপায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি জানি, সেটা হচ্ছে করণ কারক, করণ কারক। তাহলে এখানে বলছে কি ঘোড়াকে চাবুক মারো, তাহলে এখানে চাবুকটা কি? এই চাবুক দিয়ে মারে যেহেতু, তাহলে এটা হচ্ছে করণ কারক। এখন কথা হচ্ছে শূন্য বিভক্তি। এখানে কিন্তু কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি। এই জন্য এটা স্বরেয় বা শূন্য বিভক্তি, স্বরেয় বা শূন্য বিভক্তি। আর ডাক্তার ডাকো কাকে দ্বারা, কে বা কাকে দ্বারা প্রশ্ন, ডাক্তার ডাকে, তার মানে এটা কি? এটা কর্মকারক, কর্মকারকের শূন্য বিভক্তি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করি। তো মীর মোশাররফ হোসেন কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানদের বিরোধ? মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য বিষয় মূলত হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিরোধের সৃষ্টি করেছিল? এটা কিন্তু অ্যান্সার হচ্ছে গোজীবন, গোজীবন। এটা কত সালে প্রকাশিত হয়? 1889 সালে। এটা কিন্তু মীর মোশাররফ হোসেনের একটা প্রবন্ধ, মীর মোশাররফের একটা প্রবন্ধ। সেটা কে লিখেছিলেন? গোজীবনটা। এটা আসলে মূল উপযোগ্য বিষয় ছিল হচ্ছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কিন্তু বিরোধ। এখানে একটু কথা বলি, এই গোজীবন কাব্যগ্রন্থে কিন্তু মীর মোশাররফ হোসেন বলেছিলেন যে হিন্দু এবং মুসলমানদের সম্পর্কটা যাতে আরো দৃঢ় করা যায় বা দৃঢ় হয়, সেই জন্য কি করেছিলেন তিনি, মানুষ যে মুসলমানরা যে কুরবানি দেয়, ঈদুল আজহার ভিতরে যে মানুষ গরু কুরবানি দেয় বা বিভিন্ন পশু পাখি কুরবানি দেন, তো এই পশু পাখি কুরবানির ক্ষেত্রে মীর মোশাররফ বলেছেন যে কুরবানিটা দেওয়ার দরকার নাই, গরু কুরবানি দেওয়ার দরকার নাই। এইটা বলার কারণে ধর্মীয় মুসলমানের স্বার্থে আঘাত লাগার জন্য বা এই কথাটা বলার জন্য মীর মোশাররফ হোসেন, যদিও তিনি একজন মুসলিম, তো মীর মোশাররফ হোসেনকে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয় এবং মামলা করার পরে তাকে অনেকে কাফের উপাধি দেওয়া হয়, তাকে কাফের উপাধি দেয় বা কাফের নামে সম্বোধন করে এবং তাকে মামলা করার পরে কি হয়, তার এই গোজীবন যে প্রবন্ধটা রয়েছে সেই প্রবন্ধটা কিন্তু পরবর্তীতে সেটা আইনজীবী বা কোর্টের মাধ্যমে সেটা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওই গোজীবন প্রবন্ধটা কিন্তু আর নতুন করে গ্রন্থ আকারে প্রকাশিত হয় না। তো এই হচ্ছে মোটামুটি গোজীবনের একটা বিষয়। আচ্ছা, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? নিখুঁত, অবহেলা, আনমনা, নিমরাজি। তো নিমরাজির ক্ষেত্রে কি হচ্ছে?
এইটা হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে নিমরাজি, এটা কিন্তু ফার্সি শব্দ। এখানে প্রশ্ন আসছে কি বিদেশি উপসর্গ, তো এটা বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ। তো যদি ফার্সি উপসর্গের কথা কিন্তু আমরা জানি যে ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ বদবার, বদবর, ফি, এগুলো কিন্তু কি বে, এগুলো হচ্ছে সবগুলো ফার্সি উপসর্গ। তো যেহেতু এখানে ফার্সি মানে কি, ফার্সি মানেই বিদেশি, তাহলে অ্যান্সারটা হচ্ছে নিমরাজি, নিমরাজি। আচ্ছা, কোন কবির মাও একজন কি ছিলেন, কবি ছিলেন? বিষ্ণুদে, শামসুর রহমান এবং জীবনানন্দ দাশ, আহসান হাবিব। সবাই জানি আমরা, এটা কমন অ্যান্সার। এটার অ্যান্সার কি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মা কে ছিলেন? মা ছিলেন হচ্ছে কুসুম কুমারী দাস, কুসুম কুমারী দাস, কুসুম কুমারী দাস। তো কুসুম কুমারী দাসের কিন্তু একটা বিখ্যাত কবিতা রয়েছে, কুসুম কুমারী দাসের কবিতা রয়েছে একটা বিখ্যাত, কি সেই কবিতা? আদর্শ ছেলে। আদর্শ ছেলে, আমরা কি বলতাম না যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এরকম আদর্শ ছেলে। আর তার পিতার নাম ছিলেন হচ্ছে সত্যানন্দ দাস, সত্যানন্দ দাস, সত্যানন্দ দাস। তাহলে আমরা কি জানলাম? জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস, এবং তার মা কুসুম কুমারী দাস কিন্তু আদর্শ ছেলে নামে একটা কবিতা রচনা করেছেন, আদর্শ ছেলে নামে কবিতা রচনা করেছেন। তো জীবনানন্দ দাসকে আসলে কি নামে আখ্যায়িত করেছেন অনেকে? ইনি কিন্তু জীবনানন্দ দাস কিন্তু ইনি আমরা কিন্তু জানি রূপসী বাংলার কবি কিন্তু জীবনানন্দ দাস, আমরা কিন্তু জানি এটা। রূপসী বাংলার কবি কে ছিলেন? জীবনানন্দ দাস। এখন নির্জনতম কবি হিসেবেও কিন্তু তাকে আখ্যায়িত করা হয়, নির্জনতম কবি, বা যদি বলা হয় শুদ্ধতম কবি, শুদ্ধতম কবি কে বা নির্জনতম কবি কে? তাহলে সেটা এই নির্জনতম কবি যদি বলা হয় তাহলে সেটা কি অ্যান্সার হবে? জীবনানন্দ দাস। যদি বলা হয় শুদ্ধতম কবিকে, জীবনানন্দ দাস। তাহলে এই নির্জনতম কবি হিসেবে আখ্যায়িত কে করেছেন তাকে? বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসকে এটা আখ্যায়িত করেছেন। আর শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত কে করেছেন? অন্নদাশঙ্কর রায়, অন্নদাশঙ্কর রায়, অন্নদাশঙ্কর রায় জীবনানন্দ দাসকে শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করেছেন। ওকে, আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব হচ্ছে একটা আরবি শব্দ, এটা হচ্ছে আরবি শব্দ। কি বলছে এখানে? আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ণব, রাতুল, অর্ক, জলদি। আফতাব মানে হচ্ছে সূর্য, এর অর্থ হচ্ছে সূর্য। আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য। তাহলে এখানে আরবি শব্দ পেলাম আমরা, আরবি শব্দ হচ্ছে কি? আফতাব, এর অর্থ সূর্য। তাহলে অর্ক মানেও হচ্ছে সূর্য, আমরা জানি যে অর্ক মানে কিন্তু সূর্য। আর অর্ণব এবং জলদি এই দুইটা হচ্ছে সমুদ্রের হচ্ছে সমার্থক শব্দ, বা অর্ণবের সমার্থক শব্দ হচ্ছে জলদি। আর রাতুল মানে হচ্ছে লাল, রাতুল মানে হচ্ছে কি? লাল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? দুর্দিনের দিনলিপি আবুল ফজল, আব্দুল কাদের, জাহানারা ইমাম নাকি মুস্তারি শফি? এটা লিখেছেন আবুল ফজল। আবুল ফজল লিখেছেন হচ্ছে দুর্দিনের দিনলিপি। এইটা মূলত 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে তার আবুল ফজলের যে অভিজ্ঞতা, বা মুক্তিযুদ্ধের সময় যেই সাধারণ মানুষের উপর নির্যাতন বা ওভারঅল মুক্তিযুদ্ধের কাহিনীটা নিয়ে মূলত আবুল ফজল এই দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি রচনা করেছিলেন। এটা প্রকাশিত হয় হচ্ছে 1983 সালে, 1983 সালে প্রকাশিত হয়। আর 1971 সালে মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে মূলত আবুল ফজল তার অভিজ্ঞতার কথা এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, আর আবুল ফজল কিন্তু উনি চিটাগাং
চিটাগাং বিশ্ববিদ্যালয়ের কিন্তু উপাচার্য ছিলেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কিন্তু আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, বিশ্ববিদ্যালয়ের হচ্ছে উপাচার্য ছিলেন কে? আবুল ফজল। পরের প্রশ্ন একটু খেয়াল করি। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসছে কোত্থেকে? আরবি, হিন্দি, উর্দু আর ফার্সি। বাংলা ভাষায় সব থেকে বেশি শব্দ আসছে হচ্ছে ফার্সি শব্দ থেকে, ফার্সি শব্দ থেকে আসছে, ফার্সি। পরবর্তী প্রশ্ন একটু দেখে, নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইছামতি, মেঘমল্লার, মৌরিফুল নাকি আসলে যাত্রা বদল? যাত্রা বদল। আচ্ছা, শাহাদত রাকিব লিখেছেন আবুল ফজল দুলদিনের দিনলিপি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটার অ্যান্সার কোনটা হতে পারে? নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? আমি একটু বলে দেই, একটু সহজ করে দেই। সেটা হচ্ছে ইসামতি, মেঘমল্লার, মৌরিফুল এবং যাত্রা বদল সবগুলোই কিন্তু এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই লেখা। এখন প্রশ্নটা হচ্ছে যে কোনটি গল্পগ্রন্থ নয়? প্রশ্ন হচ্ছে কোনটি গল্পগ্রন্থ নয়। এখানে লেখা তো সবগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এখন এখানে উপন্যাসও থাকতে পারে, গল্পগ্রন্থও থাকতে পারে। এখানে বলছে গল্পগ্রন্থ নয়, তাহলে গল্পগ্রন্থ কোনগুলো আগে সেটা আমরা একটু জানবো। এখানে মেঘমল্লার কিন্তু এটা গল্পগ্রন্থ, তারপর মৌরিফুল এটা কিন্তু একটা গল্পগ্রন্থ, এটা গল্পগ্রন্থ, তারপর মৌরিফুল এটাও গল্পগ্রন্থ, যাত্রা বদল এটাও গল্পগ্রন্থ। তাহলে ইসামতিটা হচ্ছে কি? ইসামতি হচ্ছে বিভূতিভূষণের একটা উপন্যাস, উপন্যাস যেটা কিনা 1949 সালে প্রকাশিত হয়। 1949-এ প্রকাশিত হয় ইসামতি উপন্যাস। আর মেঘমল্লার প্রকাশিত হয়েছে, গল্পটা প্রকাশিত হয় হচ্ছে 1931 সালে, 1931। মৌরিফুল হয় হচ্ছে 1932 সাল এবং যাত্রা বদল যেটা সেটা হয় 1934 সালে প্রকাশিত হয়, 1934 সালে প্রকাশিত হয়। নেক্সট খেয়াল করি, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? খেয়াল করি, এখানে যদি বলা হয় সরেয় কিংবা সরেয়া সাথে যদি এ অথবা ওই যুক্ত হয়ে, সরেয় কিংবা সরেয়া সাথে যদি এ বা ওই যুক্ত হয় তাহলে উভয় মিলে কি হয়? উভয় মিলে হচ্ছে ওই হয়, ওই। একটু খেয়াল করি, যদি বলা হয় জন যোগ এক, সঠিক অ্যান্সার এটা। হ্যাঁ, জন যোগ এক। কেন এটা হলে একটু বলে দিই, জন যোগ এক। তাহলে এখানে নিয়ম কি? আমরা নিয়মটা কি জেনেছি? এটা হচ্ছে জনৈক, জনৈক। আমরা নিয়ম জেনেছি যে সরেয় কিংবা সরেয়া সাথে যদি এ অথবা ওই থাকে উভয় মিলে কি হবে? ওই হবে। এখন কথা হচ্ছে এখানে জোন বলতে কি বোঝাচ্ছে? এখানে জোন মধ্যে কিন্তু একটা সরেও, এখানে কিন্তু সরেওটা উজ্জ্বল রয়েছে, তাহলে এখানে জোনের সাথে সরেও রয়েছে, যোগ এক, একের সাথে কিন্তু এ রয়েছে, এ। তাহলে বলছে সরেও অথবা সরেয়া, তাহলে আমরা সরেও পেয়েছি, আর এখান থেকে আমরা কি পেয়েছি? সরেয়া, এ পেয়েছি। এই উভয় মিলে কিন্তু এই উভয় মিলে কিন্তু আমরা নিচে কি পেয়েছি? ঐকার। এই যে এখানে যে রয়েছে জনৈকর যে বানানের ক্ষেত্রে ঐকার পেয়েছি, ঐকার, ঐকার। কিন্তু কথা হচ্ছে এখানে সরেয়া কেন হইল না? সরেয়া কেন হইল না? সরেয়া হবে না, বা এখানে ওই কেন হইল না? আমরা যদি এখানে সরেয়া দিই তাহলে এটা কি হবে? জনা। এটা যদি আমরা জনা লিখি তো জনা দ্বারা তো আসলে কোনো মিনিং প্রকাশ পায় না। অর্থাৎ এইটা ভাঙানোর পর একটা অর্থ আসবে, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। সেই ক্ষেত্রে আমরা অর্থের মাধ্যমে জানতে পারবো যে আসলে এটা সরেয়া বসবে নাকি সরেয়া বসবে। তো এখন ব্যাপারটা হচ্ছে সন্ধি ব্যাপারটাই হচ্ছে এরকম যে আপনি যত পড়বেন, যত প্র্যাকটিস করবেন, তত কিন্তু সন্ধিটা আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি, কোনটি সঠিক? কোনটি সঠিক? মহাশ্মশান নাটক, বহিপীর নাটক, কাদো নদী কাদো কাব্য, আর একটা কি সুজন বাদিয়ার ঘাট উপন্যাস। আসলে প্রশ্নে বলেছে কি যে কোনটি সঠিক, এর মধ্যে সঠিক কোনটা? ঠিক আছে, এটার অ্যান্সার কোনটা? এটার অ্যান্সার হচ্ছে বহিপীর, বহিপীর, বহিপীর হচ্ছে সঠিক অ্যান্সার, বহিপীর সঠিক অ্যান্সার। তো এখন বহিপীরটা, এই নাটকটা প্রকাশিত হয় হচ্ছে 1960 সালে। কে প্রকাশিত করে?
সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকের নাম হচ্ছে বহিপীর, যেটা কিনা 1960 সালে প্রকাশিত হয়। আর বাদ বাকিগুলো কেন হলো না? মহাশ্মশান হচ্ছে কায়কোবাদের মহাকাব্য, কায়কোবাদের মহাকাব্যর নাম হচ্ছে কি? এটা হচ্ছে মহাকাব্য। আর অপশনে দেওয়া রয়েছে কি? শুধু নাটক, সেই জন্য এইটা হবে না, নাটকের জায়গায় মহাকাব্য হবে। আর কাদো নদী কাদো এইটাও সৈয়দ ওয়ালিউল্লাহরই উপন্যাস, কিন্তু অপশনে দেওয়া রয়েছে হচ্ছে কাব্য, যার কারণে এটা সঠিক অ্যান্সার নয়। তার মানে এটার সাথে, প্রশ্নের সাথে এটার মিল নেই। আর শেষে রয়েছে সজন বাদিয়ার ঘাট, আমরা জানি জসিম উদ্দিন, সজন বাদিয়ার ঘাট লিখেছেন কে? জসিম উদ্দিনের সজন বাদিয়ার ঘাট কিন্তু একটা কি, এটা প্রশ্নে দেওয়া হচ্ছে উপন্যাস, বাট এটা উপন্যাস না, এটা হচ্ছে কাব্য, জসিম উদ্দিনের কাব্য। সজন বাদিয়ার ঘাট হচ্ছে জসিম উদ্দিনের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ বা কাব্য, যার কারণে এইটার অ্যান্সার হচ্ছে না। আচ্ছা, আমরা পরের প্রশ্ন একটু খেয়াল করি। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিপরীতার্থক শব্দ, তো বিপরীতার্থক শব্দ কিন্তু, আচ্ছা, শেফাত আহমেদ বলেছেন বহিপীর নাটক, শরীফা খানম বলেছেন বহিপীর নাটক সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপর AI শাহরিয়ার বলেছেন ওয়ালিউল্লাহ। ভাই ওয়ালিউল্লাহ বানানটা একটু ঠিক রাখতে হবে আপনাকে, হ্যাঁ, যখন লিখবেন একটু কমেন্টে, তো বানানগুলো একটু সঠিকভাবে জানার চেষ্টা করতে হবে, এতে করে আপনার জন্য উপকার হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। এটা বলছে কি ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গোর, ব্যক্তের বিপরীত শব্দ হচ্ছে গোর। পরের প্রশ্ন কি? চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ কিন্তু আমরা মোটামুটি সবাই জানি কত সালে হয়, 1907 সালে। কে করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী করেন কত সালে? 1907 সালে। কোথা থেকে করেন? নেপালের। তিনি মোট তিনবার গিয়েছিলেন নেপালে, অর্থাৎ তৃতীয়বারের গিয়ে তিনবার গিয়ে তিনি কি করেছেন? নেপালের রাজদরবারের গ্রন্থখানা থেকে, অর্থাৎ রয়্যাল লাইব্রেরি থেকে বা লাইব্রেরি থেকে তিনবার নেপালে গিয়ে তিনি এই চর্যাপদটা আবিষ্কার করেন। রয়্যাল লাইব্রেরি, কোথা থেকে? রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এটা আবিষ্কার করেন। রয়্যাল লাইব্রেরি থেকে এটা চর্যাপদটি আবিষ্কার করা হয়। আর চর্যাপদ কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তো আমি যেই ব্যাখ্যাগুলো দিচ্ছি, মাত্রাবৃত্ত ছন্দে লেখা চর্যাপদ, তো এই সবগুলো তথ্যই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসছে। এই মাত্রাবৃত্ত চর্যাপদ যে মাত্রাবৃত্ত ছন্দে লেখা, এটা কিন্তু কোনো একটা বিশেষের পরীক্ষার প্রশ্ন। আমি ব্যাখ্যার মধ্যে পড়ানোর চেষ্টা করতেছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়, এটা বিষয়। তাহলে কি জানলাম? চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কোথা থেকে আবিষ্কৃত হয়? নেপাল থেকে, নেপালের রাজদরবার থেকে, এবং শেষে কি জানলাম? মাত্রাবৃত্ত ছন্দে। আর চর্যাপদ কিন্তু যিনি আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু, এই ব্যক্তিটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি বিভাগীয় প্রধান ছিলেন। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু বাংলা বিভাগটা যখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা করা হয়, সেই সময়ে তিনি প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। একটু খেয়াল করেন কোন দুটি অঘোষ ধ্বনি, এখানে কয়েকটা বর্ণ রয়েছে, কোন দুটি অঘোষ ধ্বনি? আমরা কিন্তু জানি ঘোষ অঘোষ, এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। একটু সহজভাবে বোঝার চেষ্টা করবো আমরা একটু। আমরা একটু বর্ণগুলো একটু লিখে নেই যাতে করে আমাদের জন্য একটু সুবিধা হয়। চ ছ বর্গীয় ঝ ইয়, তারপর কি ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। এখন কথা হচ্ছে আমি যে বর্ণগুলো লিখলাম, তো এই বর্ণগুলো প ফ ব ভ ম, তো এখানে কিন্তু 25টা বর্ণ রয়েছে, এখানে 25টা বর্ণ রয়েছে। আমরা কিন্তু জানি কি 1 নাম্বার 3 নাম্বার বেজোড় সংখ্যা হলে কি হয়, জোড় সংখ্যা হলে কি, আমরা অল্প প্রাণ মহাপ্রাণ এভাবে শিখেছি। বাট এখানে বলছে যে কোন দুইটি অঘোষ ধ্বনি। তো আমাদের কিন্তু এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো সম্পূর্ণভাবে বোঝার বিষয়। আমরা যে এরকম ম্যাথের ক্ষেত্রে কি করি, পরীক্ষায় রাফ করি, তো এটা কিন্তু আমাদের রাফ করতে হবে। আমি এ পাশে একটু লিখে দেই, যদি একটু খেয়াল করুন, আমি যদি এভাবে লিখে দেই,
এভাবে যদি একটা লিখে এখানে যদি অঘোষ দেয় উপরে, এটার নাম হচ্ছে অঘোষ, আর নিচে হচ্ছে ঘোষ। এ পাশে যদি বলি অল্প প্রাণ, আচ্ছা এখানে অল্প প্রাণ, অল্প প্রাণ, আর এই পাশে হচ্ছে মহাপ্রাণ, মহাপ্রাণ। তো এখন কথা হচ্ছে আমরা এইটা এইভাবে আসলে কিভাবে শিখবো। এখানে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো এখন আমরা কিন্তু নর্মালি জেনে আসছি কি যে 1 3 5 লিখে কিন্তু আমরা জেনে আসছি যে 1 নাম্বার ঘরে কি হবে, 3 নাম্বার ঘর বেজোড় হলে কি হবে, জোড় হলে কি হবে, এভাবে। বাট আমরা একটু টেকনিক্যালি চেষ্টা করব। খেয়াল করি এখানে বলছে যে চ ছ কোন দুটি অঘোষ ধ্বনি, কোন দুটি অঘোষ ধ্বনি। আমরা প্রথমে একটা এরকম আয়তাকার আঁকিয়ে নিব, উপরে অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। তাহলে এখানে বলছে আমরা যদি অপশন টেস্ট করি, খেয়াল করি এখানে চ ছয়ের কথা বলা হয়েছে। তাহলে চ ছ আসলে কয় নাম্বার, এখানে কিন্তু চ ছ, তার মানে এটা কি 1 নাম্বার 2 নাম্বার, এখানে 2 নাম্বার। তাহলে এটা কি চ চ হচ্ছে 1 নাম্বারের ঘরে, আর ছ হচ্ছে 2 নাম্বারের ঘরে। তাহলে আমরা এখানে টোটালে ঘর কিন্তু কয়টা, 5টা। আমরা কিন্তু জানি যে এই শেষের যে ঘরটা রয়েছে এগুলো কিন্তু নাসিক্য, এগুলো কিন্তু নাসিক্য। তো আমরা এইটা আসি পরে। তো প্রথম যে 4টা যে লেয়ার আছে সেই লেয়ারের ক্ষেত্রে আমরা কি জানি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তাহলে এখানে চ এর কথা বলছে, তাহলে চ আমরা একে বসাবো, এখানে চ বসালাম 1 নাম্বার ঘরে। আর ছটা কোন জায়গায়, 2 নাম্বার ঘরে, তাহলে এখানে ছ বসালাম। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তাহলে কি, যেহেতু চ এবং ছ দুটাই কিন্তু 1 2, তার মানে এটা কি অঘোষ ধ্বনি, উপরে কি আছে অঘোষ, তার মানে এটা অ্যান্সার হচ্ছে কি প্রথমটাই আমরা কিন্তু অপশনে পেয়ে গেছি, এটা হচ্ছে চ ছ অ্যান্সার, অঘোষ ধ্বনি। এবং যদি বলা হয় এটা কি অল্প প্রাণ না মহাপ্রাণ, তাহলে আমরা কিভাবে জানবো, যেহেতু মাঝখানে, তাহলে এখানে উপরে কি আছে নিচে কি আছে, এই দুইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তার মানে কি এখানে আমরা পেয়েছি 1 নাম্বার ঘরে চ, তার মানে এটা অল্প অঘোষ, ছ অঘোষ। তার মানে চ যেহেতু আছে, তার যদি অল্প প্রাণ না মহাপ্রাণ, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি এই দুইটার মাঝখানে যেটা আছে সেহেতু এটা অল্প প্রাণ অঘোষ। তার মানে এটা হচ্ছে কি, এটা মহাপ্রাণ অঘোষ, এটা মহাপ্রাণ অঘোষ এবং ঘোষের মধ্যে। যদি বলা হয় ড এবং ঢ, তাহলে ড ঢ কয় নম্বরে আছে, ড ঢ খেয়াল করি এখানে কিন্তু কয় নাম্বার আছে, 3 নাম্বারে আছে, 3 এবং 4। তাহলে 3 এর ঘর হচ্ছে এটা, এখানে যদি আমি ড বসাই, আর এখানে 4 এর ঘরে যদি এটা বসাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে কি ঘোষ ধ্বনি হবে, এটা ঘোষ ধ্বনি এবং কি হবে অল্প প্রাণ এবং ঘোষ, আর ওইটা হচ্ছে কি মহাপ্রাণ এবং ঘোষ। তো আমরা এই ছকের মাধ্যমে কিন্তু আমরা এইভাবে জানার চেষ্টা করব। আর এইটা যে শব্দটা, এটা কিন্তু নাসিক্য, আমরা জানি এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণগুলো কিন্তু সবগুলো আবার কি অল্প প্রাণ, অল্প প্রাণ, এগুলো সবগুলো কিন্তু আবার অল্প প্রাণ। তো এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন, অল্প নাসিক্য মানে কি নাই, নাই মানে কি, এখানে টোটালে প্রাণী আছে দুইটা, একটা অল্প আর একটা মহা। আমরা নর্মালি জানি অল্প মানে কি কম, আর নাসিক্যর আমরা যদি নাটা চিন্তা করি, নাসিক্য নাই, নাসিক্য মানে নাই, তাহলে নাই মানে কি অল্প আছে, তার মানে এটা কি নাসিক্য অল্প প্রাণ ধ্বনি, সিম্পল বিষয়। এই হচ্ছে বিষয়। ওকে, তো পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তীতে প্রশ্ন একটু খেয়াল করি। রানী কুইন লিখেছেন ঘোষ হবে, রাইট, ঘোষ অ্যান্সার। তো কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস, যেটা কিনা 1921 সালে প্রকাশিত হয়, 1921 সালে প্রকাশিত হয় প্রলয় উল্লাস কবিতা, প্রলয় উল্লাস কবিতা। তো এই কবিতারই, তো এখানে 1 নম্বর কবিতার নাম আমরা কি জানলাম, প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতা হচ্ছে যদি বলা হয় তাহলে কি হবে বিদ্রোহী, বিদ্রোহী কবিতা হচ্ছে 2 নম্বর কবিতা। আর 3 নম্বর কবিতার কথা যদি বলা হয় সেটা হচ্ছে কি রক্তাম্বর ধারিণী মা, রক্তাম্বর ধারিণী মা, রক্তাম্বর ধারিণী মা, এটা হচ্ছে তার 3 নম্বর কি কবিতা। তো শেষের কবিতা যদি বলা হয়, এটা হচ্ছে প্রথম কবিতা কোনটা জানলাম, প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস, এটা হচ্ছে তার প্রথম। দ্বিতীয় হচ্ছে বিদ্রোহী, তৃতীয় হচ্ছে রক্তাম্বর ধারিণী মা, আর শেষের যে কবিতা সেটা কিন্তু মোহররম, 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 মোহররম কবিতা। তো এখন কথা হচ্ছে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে টোটালে 12টা, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে কিন্তু মোট 12টা কবিতা রয়েছে, 12টি কবিতা। তো 12টি কবিতার ভিতর থেকে আমরা কিন্তু প্রথমটা জানলাম, দ্বিতীয়টা জানলাম, তৃতীয়টা জানলাম, এবং সর্বশেষে যে কবিতা রয়েছে শেষ যে, সেটা হচ্ছে মোহররম কবিতা, শেষ কবিতা। তো এই কবিতাটা মূলত হচ্ছে
কারবালার কাহিনী নিয়ে, অর্থাৎ কারবালার কাহিনীর যে দুঃখ দুর্দশা বা যুদ্ধের যে কাহিনীটা মূলত এটা ফুটে উঠেছে তার মনোরম কবিতায়। তো অগ্নিবীণা কাব্যগ্রন্থ যদি বলা হয় কত সালে প্রকাশিত হয়? 1922 সালে প্রকাশিত হয় হচ্ছে অগ্নিবীণা এই কাব্যটি। এই কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয় অক্টোবরে, 1922-এর অক্টোবরে প্রকাশিত হয়। এখানে আমরা মোটামুটি এই তথ্যগুলো পড়লেই আশা করি এখান থেকে খেয়াল করে দেখি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন 10তম বিসিএসে আসছে, 29, 38, প্রায় 3টা বিসিএস পরীক্ষাতে প্রশ্ন আসছে এটা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অগ্নিবীণার প্রথম কবিতা কোনটা? আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। যারা পারেন একটু কমেন্টে জানাবেন। চৈতন্য, কি বলছে? চৈতন্য ভাগবত রচনা করেন কে? বাংলা ভাষায় রচিত চৈতন্যদেবের প্রথম কি রচিত চৈতন্যদেবের আত্মজীবনী। বাংলা ভাষায় রচিত চৈতন্যদেবের প্রথম আত্মজীবনীটা হচ্ছে কি, কোনটা? চৈতন্য ভাগবত। রচনা করেছেন কে? বৃন্দাবন দাস। রচনা করেছেন বৃন্দাবন দাস। আচ্ছা, বাংলা ভাষায় রচিত চৈতন্যদেবের জীবনী, এটা লিখেছেন হচ্ছে বৃন্দাবন দাস। এখন এই চৈতন্যদেবের জীবনী নিয়ে আরও একজন লিখেছিলেন লোচন দাস লিখেছেন হচ্ছে কি চৈতন্য মঙ্গল, সেটার নাম দিয়েছিলেন হচ্ছে চৈতন্য মঙ্গল। অর্থাৎ এই চৈতন্যদেবের জীবনী নিয়ে কিন্তু আরও একজন লিখেছেন, তার নাম হচ্ছে লোচন দাস। তার যে গ্রন্থটা, সেই গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য মঙ্গল গ্রন্থ। আর বৃন্দাবন দাস যিনি লিখেছেন, এটা হচ্ছে লোচন দাসের। আর বৃন্দাবন দাস লিখেছেন কি? বাংলা ভাষায় রচিত চৈতন্যদেবের জীবনী, প্রথম জীবনী। বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্যদেবের জীবনী হচ্ছে চৈতন্য ভাগবত, লিখেছেন বৃন্দাবন দাস। আর লোচন দাস কি করেছেন? চৈতন্য মঙ্গল যেটা আছে সেটা লিখেছেন। এখন কথা হচ্ছে, শুরুর দিকে কিন্তু প্রথমে কিন্তু বৃন্দাবন দাস এবং লোচন দাস এই দুইজন ব্যক্তি কিন্তু চৈতন্যদেবের জীবন কাহিনী নাম দিয়েছিলেন হচ্ছে চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস যেই গ্রন্থটি লিখেছেন চৈতন্যদেব সম্পর্কে, সেটার প্রথম নাম ছিল হচ্ছে কি চৈতন্য মঙ্গল। তো দুইজনের নাম যখন একই হয়ে যায়, বৃন্দাবন দাস এবং লোচন দাসের নাম যখন দেখে একই হচ্ছে, তখন কি করেন? বৃন্দাবন দাস এই চৈতন্য মঙ্গল থেকে নতুন নাম দেন হচ্ছে চৈতন্য ভাগবত। এ হচ্ছে বিষয়। ওকে, খেয়াল করি কোনটি রবীন্দ্রনাথের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি? চতুরঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চতুরঙ্গ, চতুষ্কোণ, চতুষ্পদী, চতুষ্পঠী। এটার অ্যান্সার কোনটা হবে? চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এটা হচ্ছে উপন্যাস, যেটা কিনা 1916 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের হচ্ছে উপন্যাস। এখন কথা হচ্ছে, যদি বলা হয়, প্রশ্ন যদি আসে যে সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের সর্বশেষ গ্রন্থ কোনটি, বা সর্বশেষ উপন্যাস কোনটি? তাহলে সেটার অ্যান্সার কি হবে? উপন্যাস হচ্ছে কিন্তু চতুরঙ্গ। উপন্যাস হচ্ছে এইটা, চতুরঙ্গ। তাহলে এটা কিন্তু চতুরঙ্গ উপন্যাসটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাধু ভাষার শেষ উপন্যাস, সাধু ভাষায় লেখা তার শেষ উপন্যাস। আর যদি বলা হয় যে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাসটা কি, আসলে চলিত ভাষায় লেখা রবীন্দ্রের প্রথম উপন্যাস কি? আসলে রবীন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে ঘরে বাহিরে। প্রথম উপন্যাসের নাম আমরা কি জানলাম? ঘরে বাহিরে। তো যেটা কিনা স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ স্বদেশী আন্দোলনের যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা তিনি তার এই
উপন্যাসে তুলে ধরেছেন। তাহলে আমরা এখানে থেকে দুইটা তথ্য খুব জানলাম গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে চতুরঙ্গটা হচ্ছে 1916 সালে প্রকাশিত হয়, যেটা কিনা সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। আর চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস একটা হচ্ছে সর্বশেষ উপন্যাস, আর একটা হচ্ছে প্রথম উপন্যাস। একটা হচ্ছে চলিত ভাষায় আর একটা সাধু ভাষা, এই দুটো একটু মনে রাখলেই চলবে। উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। এবং এইটার উপজীব্য কি জানলাম? এটার উপজীব্য জানলাম হচ্ছে কি স্বদেশী আন্দোলনের সম্পর্কে তিনি লিখেছেন, স্বদেশী আন্দোলন সম্পর্কে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফরগুড এর বাংলা অর্থ কি? ফরগুড এর বাংলা অর্থ কি? আচ্ছা, অনেকেই আমরা কমেন্ট করছেন চতুরঙ্গ, ওকে। মাসুম বিল্লাহ বলছেন ঘরে বাইরে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ফরগুড এর বাংলা অর্থ কোনটি? ফরগুডের বাংলা অর্থ কিন্তু ভালো হওয়া, গড়িমসি হওয়া এবং কি ক্ষণতরে নাকি চিরতরে। এটার অ্যান্সার হচ্ছে চিরতরে। এটার অ্যান্সার হচ্ছে কি চিরতরে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই আসলে কি ধরনের চরিত্র? বড়াই কি ধরনের চরিত্র? তো প্রথমে যদি বলি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র? এটা অ্যান্সার হবে হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেমের দ্যুতি। তো এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন কে? কাব্য রচনা করেছেন বরু চণ্ডীদাস। আর এই কাব্যটি আবিষ্কার করেছেন কে? আবিষ্কার করেন হচ্ছে বসন্ত রঞ্জন রায়। তিনি এটা আবিষ্কার করেছেন, বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেছেন। এখন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রের কথা যদি বলি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যদি চরিত্রের কথা বলা হয় তাহলে কি হবে? রাধা, কৃষ্ণ এবং হচ্ছে কি বড়াই। তো এখন এই বড়াই যিনি রয়েছেন ইনি কিন্তু একজন মহিলা মানুষ। বড়াই নামে যে চরিত্রটা রয়েছে উনি একজন অর্ধবয়সী মহিলা। ইনি হচ্ছেন একজন অর্ধবয়সী হচ্ছে মহিলা। তো ইনি ছিলেন মূলত রাধা এবং কৃষ্ণের ভিতরে রিলেশন করা বা সম্পর্কের ক্ষেত্রে কি করছেন? অনুঘটক হিসেবে কাজ করেছেন, সম্পর্কের অনুঘটক। অর্থাৎ রাধা এবং আমরা যেটা দেখি যে তৃতীয় কোনো ব্যক্তি দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ রাধা কৃষ্ণ মূলত তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের বিষয়টা কাজ করেছেন। আচ্ছা, চলিত রীতিতে লেখা সর্বনাম ও ক্রিয়াপদ কেমন হয়? সংক্ষিপ্ত হয়। চলিত রীতিতে লেখা সর্বনাম এবং ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। কেমন? যদি বলা হয় তাহার, সর্বনাম, তাহারটা কি? এটা হচ্ছে সর্বনাম। আর যদি বলা হয় ক্রিয়া হচ্ছে করিয়া, এটা কি? এটা হচ্ছে সাধু। তাহার হচ্ছে সাধু, এটা হচ্ছে সাধু। আর করিয়া এটা হচ্ছে কি? সাধু। তো এটা কি বলছে প্রশ্নে? চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? অ্যান্সার হচ্ছে সংক্ষিপ্ত। কিভাবে? তাহার থেকে কিন্তু তারটা কি? তারটা হচ্ছে চলিত। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় যে করিয়া মানে কি? এটা হচ্ছে ক্রিয়া। করিয়া থেকে কি হয়? এটা করিয়া থেকে করে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যে আপনাদের ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার। লাস্ট প্রশ্ন খেয়াল করি, ঐতিহাসিক নাটকটা আসলে কি? কোনটি ঐতিহাসিক নাটক? কোনটি? ডাকঘর, সতবার একাদশী, নূরজাহান নাকি রাবণ বধ? ঐতিহাসিক নাটক হচ্ছে নূরজাহানের ঐতিহাসিক নাটক। আর রাবণ বধটা হচ্ছে পৌরাণিক নাটক। এটা হচ্ছে ঐতিহাসিক নাটক আর এটা রাবণ বধ হচ্ছে পৌরাণিক নাটক। আর সতবার একাদশী হচ্ছে কি? সতবার একাদশী হচ্ছে প্রহসনটা মূলত হচ্ছে কি হাস্য রসাত্মক, যেটাকে বলা হয় প্রহসন। এটা হচ্ছে হাস্য রসাত্মক। আর ডাকঘর এটা সাংকেতিক নাটক।
সাংকেতিক নাটক। সাংকেতিক ডাকঘর নাটকটি কার? সাংকেতিক ডাকঘর নাটকটি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর। রবি ঠাকুর, সংক্ষেপে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর। আর সতবার একাদশী লিখেছেন দীনবন্ধু মিত্র। সতবার একাদশী লিখেছেন দীনবন্ধু মিত্র। এটা হচ্ছে প্রহসন। আর নূরজাহান লিখেছেন ডিএল রায়। সংক্ষেপে যদি বলি তো ডিএল রায়। ডিএল রায়ের পূর্ণ রূপ হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়, যেটা কিনা এই ঐতিহাসিক নাটকটা 1920 সালে প্রকাশিত হয়। 1908 সালে প্রকাশিত হয়। 1908 সালে ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্র রায়ের উপন্যাস 1908 সালে প্রকাশিত হয়। 1908 সালে প্রকাশিত হয়। ডিএল রায় মানে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। ডিএল রায়ের পুনরূপ হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। আর রাবণ বধ যেটা রয়েছে সেটা গিরিশচন্দ্র ঘোষের লেখা। একটু লিখে দিই, গিরিশচন্দ্র ঘোষ। তো গিরিশচন্দ্র ঘোষের লেখা হচ্ছে কোনটা? রাবণ বধ, যেটা ছিল আসলে পৌরাণিক নাটক। আর ডিএল রায় লিখেছেন 1908 সালে প্রকাশিত নূরজাহান। ঐতিহাসিক নাটক কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, আমরা মোটামুটি আজকে 12তম ক্লাসটা আসলে শেষ করে ফেলেছি। সর্বশেষ প্রশ্ন যেটা ছিল 420 নাম্বার। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের ক্লাসগুলো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে বা আপনারা আমাদের ক্লাসগুলো নোট ডাউন করে পড়ছেন। তো এই হচ্ছে অবস্থা। তো আশা করি ইনশাল্লাহ আমাদের প্রশ্ন যেগুলো আমরা পড়াচ্ছি ব্যাখ্যা সহকারে সেগুলোতে আপনাদের উপকার হচ্ছে বা হবে ইনশাল্লাহ। এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে অবশ্যই সেই পরীক্ষাগুলোতে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করা যাবে। অর্থাৎ পরীক্ষার টিকার মতো যে মার্কটা দরকার অবশ্যই এখানে কমন পাবেন। আমরা কিন্তু প্রথমে শুরুর দিকে যখন আমাদের 5টা বা 6টা ক্লাস ছিল আমরা কিন্তু দেখিয়েছি যে 5টা 6টা ক্লাস থেকে আসলে বিসিএস এর মতো পরীক্ষাতে, যেটা কিনা সব থেকে কঠিন প্রশ্ন ছিল, সেখানেও কিন্তু আমাদের প্রশ্ন ছিল মোটামুটি 250টার প্রশ্ন থেকে কিন্তু 6টা থেকে 7টার প্রশ্ন কিন্তু কমন আসছিল। নিশ্চয়ই আপনারা দেখেছেন সেগুলো পোস্ট আকারে। তো যাই হোক, ইনশাল্লাহ লেগে থাকুন, আশা করি ভালো কিছু সম্ভব হবে। ভালো কিছু অপেক্ষা করতেছে। তো দোয়া থাকবে আপনাদের জন্য। তো আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।